দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া দিগন্ত ডিজিটালের আয়োজন দিগন্ত সংলাপের নবম পর্বে। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন অতিথি, যিনি দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। দর্শক, আপনারা জানেন দিগন্ত সংলাপে আমরা সমসাময়িক রাজনীতি এবং এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের অতিথির সাথে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ আমরা করেছি এখনকার রাজনীতি। চলে যাব আজকের অতিথির কাছে। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ নয়া দিগন্তের স্টুডিওতে এসেছেন। কেমন লাগছে স্যার নয়া দিগন্তের স্টুডিওতে এসে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নয়া দিগন্তের এই আয়োজন অনেক পুরাতন, মাঝে ছিল না দীর্ঘদিন, তো নতুন করে আবার শুরু করতে পেরেছেন, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ দেবরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি এখনকার রাজনীতি। প্রথমেই একটু জানতে চাই, এখনকার রাজনীতি কি দেখছেন? আসলে আলোচনার শুরুতে আমরা একটু অতীতে ফিরে যেতে চাই। আমার এই বিষয়ে কিছু লেখালেখি আছে, যেমন 18ই সেপ্টেম্বর 2021 সালে আমার একটা লেখা দৈনিক যুগান্তর প্রকাশ করেছিল, রাজনীতির নানা মারপ্যাচ। আবার 7ই অক্টোবর 2022 একই পত্রিকা আমার একটা লেখা প্রকাশ করেছিল, অপরাজনীতির কালো ছায়া গ্রাস করছে যুব সমাজকে। এখানে আমি বাংলাদেশের রাজনীতির হালচাল এবং একাডেমিক্যালি রাজনীতিটা কী জিনিস আমি লেখার চেষ্টা করেছি সেখানে। তো এখনকার রাজনীতি এবং তখনকার রাজনীতি বিস্তর ব্যবধান রয়ে গেছে। আগের কালে যারা রাজনীতি করত তারা পকেটের টাকা খরচ করে বাবার জমি বিক্রি করে রাজনীতি করত। আর বিগত 2 দশক বলবো, 2 দশক বা 3 দশকের রাজনীতি আসলে রাজনীতি ছিল না। রাজনীতিটা ছিল টাকা ইনকামের একটি মহা সুযোগ এবং একটা মাধ্যম। আসলে কি যে রাজনীতি আমরা দেখছি, এই দীর্ঘ 3 দশক ধরে যে বাংলাদেশের রাজনীতি আমরা দেখছি, আমার দৃষ্টিতে এবং একাডেমিক পর্যালোচনায় এটাকে রাজনীতি বলা হয় না, এটা এক ধরনের শোষণ নীতি। কারণ রাজনীতি হলো একটি সংঘ অথবা রাজনীতি হচ্ছে একটি সমাজ সেবার নাম, যা একটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়। সমাজ সেবা হচ্ছে রাজনীতি এবং এই রাজনীতিটার মাধ্যমে মানুষের উপকার সাধিত হয়। রাষ্ট্র পরিচালনার নীতিকেও রাজনীতি বলা হয়ে থাকে। কিন্তু বিগত দশকগুলোতে বাংলাদেশে সমাজসেবা বলতে তেমন কিছু ছিল না, উল্লেখযোগ্য হারে ছিল না। এটা ছিল হচ্ছে শোষণ এবং টাকা কামাবার রাজনীতি। স্যার, একটু যদি যুক্ত করি, এই যে বিগত দশকের কথা বললেন, এটা কি আমাদের জাতিগত সূত্র থেকে কি এরকম ছিল না, নাকি বিগত অনেক বছর আগে ছিল, যেটা আস্তে আস্তে আসলে শোষণে পরিণত? আসলে বিষয়টি হলো, মানুষকে সেবা করতে গিয়ে দুটো অংশ বিভাজন হয়ে যায়, দুটো অংশে বিভক্ত হয়ে যায় মানুষ। একটি হচ্ছে রাজা আর একটা হচ্ছে প্রজা। তো ইতিহাসের ধারাবাহিকতায় আমরা যদি সুদূর ইসলামের যে শাসন নীতি ছিল মুসলিমদের জামানায়, নবীদের জামানায়, খেলাফত রাশেদের জামানায়, তখন আসলে যিনি রাষ্ট্র পরিচালক ছিলেন তিনি ছিলেন হচ্ছে দেশের সেবক। কিন্তু ক্রমান্বয়ে মানুষের মধ্যে একটি লোভ তৈরি হতে থাকে। মানুষ নৈতিকতা বিবর্জিত নীতিতে নিজেদেরকে নামিয়ে দেয়। ফলে রাজা তার নৈতিকতা হারিয়ে ফেলে এবং প্রজাদের উপর ছড়ি ঘোরাতে তারা দ্বিধা করে না। পৃথিবীর ইতিহাসে রাজনীতি কিন্তু একটি ভালো জিনিসের নাম। মানুষ, অ্যারিস্টটল বলেছেন যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, রাষ্ট্র পরিচালনার নীতিকে আসলে রাজনীতি বলা হয়। কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে আসলে রাজনীতি ছিল মানুষকে শোষণ করার একটি বড় হাতিয়ার, যে কারণে ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল। স্যার, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন কতটুকু এসেছে এবং
এর প্রভাব আসলে কতটুকু পড়বে আপনি কি মনে করছেন? রাজনীতি, আমাদের দেশে যে রাজনীতির পরিবর্তন হয়েছে সেটা হলো যে বাংলাদেশে রাজনীতি ছিল হচ্ছে ক্ষমতার রাজনীতি, টাকা কামাবার রাজনীতি, শোষণ করার রাজনীতি। কিন্তু 24 যে বিপ্লব হলো, এই বিপ্লবের পরে মানুষের ভিতরে একটি মানসিক পরিবর্তন এসেছে। কিন্তু সেটাকে মানে প্র্যাকটিক্যালি রূপ দিতে যে লিডারশিপ প্রয়োজন, সেই লিডারশিপ আমাদের মাঝে নেই। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা আমরা 54 বছরে কিন্তু মানে একটি শিক্ষা নীতি তৈরি করতে পারিনি, বিধায় মানুষের ভিতরে নৈতিকতা তৈরি হয়নি। দেখুন, বাংলাদেশের বয়স 54 বছর। 54 বছর আগে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের একটি প্রদেশ ছিল। তার আগে এই বাংলাদেশ ছিল হচ্ছে ব্রিটিশ শাসিত একটি কলোনি। কিন্তু আমরা হচ্ছে কি জানেন, এই হাজার বছর ধরে শোষিত হতে হতে আমাদের ভিতরে একটা মানে স্লেভারি মানসিকতা তৈরি এসেছে, দাসত্বের মানসিকতা তৈরি হয়েছে। আমরা কখনো নেতৃত্বের মানসিকতা আমাদের ভিতরে কখনো গ্রো করেনি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যখন ব্রিটিশরা প্রণয়ন করেছিল, ব্রিটিশদের থেকে আমরা যখন মুক্ত হলাম, আমাদের শিক্ষানীতি কিন্তু পরিবর্তন হলো না। শিক্ষানীতি যা ছিল ব্রিটিশদের আমলে ঠিক তাই ছিল। এবং আজও পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন কোনো শিক্ষানীতি কিন্তু আজও তৈরি হয়নি। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু জাতীয় একটা আদর্শ থাকে। বিভিন্ন দেশের আদর্শ বিভিন্ন রকম হতে পারে। সেই আদর্শটা ধার করাও হতে পারে, অথবা তাদের ইন্টারনাল হতে পারে, তাদের নিজস্ব তৈরিও হতে পারে। কিন্তু বাংলাদেশের মানে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আদর্শটা কি? মানুষের ব্যক্তিগতভাবে মানুষ নানান আদর্শ লালন করতে পারে, কিন্তু আমাদের দেশের আদর্শ কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম। আপনি দেখেন, আমাদের শাসনতন্ত্র পরিবর্তন হয়েছে, আমাদের শাসক পরিবর্তন হয়েছে। আমাদের শাসনতন্ত্রে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ ছিল, সমাজতন্ত্র ছিল, কিন্তু সাথে সাথে আবার ইসলামও ছিল। সুতরাং আমাদের ব্যক্তিগতভাবে যদি কেউ ধর্মনিরপেক্ষতাবাদ লালন করে করতে পারে, যদি কেউ সমাজতন্ত্র লালন করতে চায় করতে পারে, কিন্তু জাতীয়ভাবে আমাদের আদর্শ কি? ইসলাম। এটা কিন্তু আমরা মানতে বাধ্য। আমি স্বীকার করি আর না করি, এটা কিন্তু আমরা মানতে বাধ্য। কিন্তু এই আদর্শ, ইসলামী আদর্শ থাকার পরেও আমরা কিন্তু আদর্শিকভাবে একটা শিক্ষানীতি তৈরি করতে পারিনি। বাংলাদেশে দুই ধরনের শিক্ষানীতি হয়ে রয়েছে। একটি হচ্ছে প্রাচীনকালের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখানে বিজ্ঞানের কোনো ধারণা নেই, যেখানে দীর্ঘদিন যাবত লেখাপড়া করেও যুগ সন্ধিক্ষণের সমাধান দিতে তারা পারছে না। আবার অন্যদিকে যেটা একটা শিক্ষা ব্যবস্থা আছে, আধুনিক শিক্ষা বলা হয়ে থাকে, এই শিক্ষাটা হচ্ছে তারা গৌরববোধ করে শিক্ষাটা নিয়ে। তারা আধুনিক যুগের অনেক সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু নৈতিকতা এবং মানে মূল্যবোধের জায়গাটা তারা কিন্তু জিরো। তাহলে দেখেন, আমি বলে একটু শেষ করি। তাহলে দেখেন, একদিকে এক ধরনের শিক্ষা, আর একদিকে মানে সম্পূর্ণ বিপরীত আর একটা শিক্ষা ব্যবস্থা। দুই ধরনের শিক্ষা ব্যবস্থা গোটা জাতিকে কিন্তু দুই দিকে নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করছেন কিনা যে দুই ধরনের শিক্ষানীতি, দুই ধরনের শিক্ষার সিস্টেম, শিক্ষা ব্যবস্থাপনা গোটা জাতিকে, অথচ আমরা সবাই কিন্তু একটি আদর্শ বেশি, সেটা হচ্ছে ইসলাম। এবং সেটা কি আমাদের সংবিধানে স্বীকৃত, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং ইসলাম। তাহলে একটা জাতি, আমরা দুই ধরনের শিক্ষা ব্যবস্থা না, বাংলাদেশে বহু ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা বহু ধরনের হওয়ার কারণে আমাদের রাজনৈতিক মানসিকতা, আমাদের সামাজিক মানসিকতা, আমাদের সাংস্কৃতিক মানসিকতা, আমাদের ধর্মীয় মানসিকতা নানানভাবে বিভক্ত হওয়ার কারণে আমাদের দেশের রাজনীতিবিদরা মানে একটা সুযোগ পেয়ে গেছে। সুযোগ পেয়ে আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেননি এতদিন যাবৎ। আমাদের রাজনীতিতে খেয়াল খুশি মতো যা খুশি, নিজের জন্য যেটা ভালো, নিজের গোষ্ঠীর জন্য যেটা ভালো, নিজের পেটের জন্য যেটা লাভজনক, সেটাই করেছেন। আসলে আমাদের রাজনৈতিক কোনো সংস্কৃতি আজ পর্যন্ত চালু ছিল না। আমরা আশা করছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছেন, আমরা আশা করছি যে একটা ভালো পরিবর্তন হয়েছে, এবং এতদিন যে বাংলা ছিল, সেই বাংলা থেকে নতুন একটি বাংলা আমাদেরকে উপহার দিতে পারবে। স্যার, বাংলাদেশের যে রাজনৈতিক সংকট আমরা দেখছি এখন, বিভিন্ন দলমতের যে সংকটগুলো তৈরি হচ্ছে, যে হামলা হচ্ছে বা মারামারি, আমরা আবারও দেখছি আগের মতো একটি ঘটনা, বা আগে যে ঘটনাগুলো ঘটতো সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু দিন দিন বাড়ছে। এই রাজনৈতিক সংকটটা আসলে কিভাবে স্যার নিরসন করা সম্ভব? আমাদের আগে
দেখেন, এই যে প্রশ্ন রাজনীতির মূল সংকট কি, এই সংকটের বহুবিধ কারণ থাকতে পারে। তা আমার দৃষ্টিতে যে সংকট সেগুলো হলো যে আমাদের দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা অনেক। আমি ওই অপরাজনীতির কালো ছায়া গ্রাস করছে যুব সমাজকে এখানে দেখিয়েছি যে বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ আছে ক্ষুধার্ত, যারা 2 বেলা পেট ভরে ভাত খেতে পারে না। এটা আর বিপরীতে একজন মানুষ আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা তাদের যে বিলাসিতা, আকাশচুম্বী বিলাসিতা, তারা একটা মুরগি আস্ত রান্না করে যতদূর পারে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলে দেবে একটুকু, সেইটা কুকুরে খায় এবং ওই ক্ষুধার্ত মানুষেরা খায়। এটা কিন্তু একটা বড় সংকট। এই ক্ষুধামুক্ত বাংলাদেশ আমাদের করতে হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ যদি না করা যায় তাহলে এই সংকট থেকে যাবে। 1 নম্বর ক্ষুধা। দারিদ্র্য যদি বলি, বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ দরিদ্র। যে দরিদ্র মানুষগুলো মানে দিন আনে দিন খায়। আপনি নদীভাঙ্গন এলাকার মানুষগুলোর খবর আমরা কিন্তু জানি না। নদীভাঙ্গন কবলিত এলাকার মানুষগুলো রাস্তার পারে বেড়িবাঁধের উপরে কোনো রকম ওই ঝুপড়ি বেঁধে এরকম মানুষ কিন্তু থাকে, এবং এরকম ভূমিহীন মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 82 লক্ষ। বিবিএসের তথ্য অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রায় 1 কোটি আর কি। ওখানে 82 লাখ বলা হচ্ছে, কম নয়। তারপরে বাংলাদেশে বেকার, আপনি অবাক হয়ে যাবেন। আমার ওই লেখা আমি দেখিয়েছি যে বাংলাদেশে বিদেশি শ্রমিকের মধ্যে ভারতের শ্রমিকই প্রায় 12 লক্ষ। এই 12 লক্ষ শ্রমিকের মধ্যে যারা সর্বনিম্ন বেতন পায় তারা 2 লক্ষ টাকা বেতন পায়, 1 ঘন্টা সময় দেয় না। এই ভারতীয় শ্রমিক যারা 1 ঘন্টা সময় দেয় না তারা 2 লক্ষ টাকা বেতন পায়। আর আমাদের দেশের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, 1 কোটির কম না। এই শিক্ষিত বেকার ছেলেরা বলে যে স্যার আমার 18 ঘন্টা আমি কাজ করব, আমার 20,000 টাকা বেতন দেন। এটা কিন্তু একটা বড় সংকট। এবং আপনি আরও অবাক হয়ে যাবেন, এই মিডিয়ার জগতে আমাদের ছোট শিশুরা, কচি শিশুরা মানে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। এদেরকে বিনোদনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং এরা এই ঢাকা শহরে প্রায় একটা জরিপে দেখা গেছে 80% ছেলেমেয়ে পর্নোগ্রাফিতে আসক্ত, যাদের বয়স কত ক্লাস 5-এ পড়ে ছেলেমেয়েরা। এবং শুধু এটা কিন্তু একটা বড় ধরনের সংকট। এবং এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু একটা পর্যায়ে যে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয় তারা। এবং বাংলাদেশে বস্তিবাসী মানুষের সংখ্যা আছে যারা গোসল করে না, গোসল করার জায়গা নাই, যাদের টয়লেটের জায়গা নেই, তাদের ঘুমানোর জায়গা নেই, তাদের লেখাপড়ার কোনো ব্যবস্থা নেই, তারা রাস্তায় আয় করে, রাস্তায় ব্যয় করে, রাস্তায় ঘুমায়। দেখেন এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলো এই রাজনৈতিক নেতাদের লাঠিয়াল হয়ে গুন্ডাগিরি করে দিন শেষে 100 টাকা পায়। এদের ভবিষ্যৎ নেই এবং এদের কোনো ফিউচারও নেই, এদের কোনো ভবিষ্যৎও নেই, এদের বর্তমানে নেই, অতীত ছিল না। এই অবস্থাগুলো জারি রেখে একটি সুন্দর রাজনৈতিক শিষ্টাচার একটি সুন্দর রাজনীতি কিন্তু বাংলাদেশে আসতে পারে না, সুন্দর রাজনীতির সংস্কৃতি কিন্তু গড়ে উঠতে পারে না। তো আমরা আশা করছি এই তরুণ ছাত্রদের মাধ্যমে যে বিপ্লব সাধিত হলো, এই বিপ্লবের মাধ্যমে হয়তো ভালো কিছু আমরা পাবো, আশা করছি। স্যার, সরকার পরিবর্তনের পর দেশ কি মনে হয়েছে পরিবর্তন হয়েছে কিছুটা? দেখুন, যে দেশের বন্ধু হচ্ছে ভারত, সে দেশের শত্রু লাগে না, শত্রুর প্রয়োজন নেই। এই ভারত আমাদের সাথে যে আচরণ করছে বর্তমানে, এটা জাতির কাছে এখন স্পষ্ট। কোনোভাবেই এদেশের যুব সমাজকে, এই দেশের স্থিতিশীলতাকে কখনোই ভারত চায় না। এখন এটা দিবালোকের মতো স্পষ্ট। এতদিন আমরা বইতে পড়তাম, ছোট মানুষ ছিলাম আমরা, স্বাধীনতার অনেক পরে আমার জন্ম, স্বাধীনতার ইতিহাস পড়েছি, স্বাধীনতার গল্প শুনেছি। আমাদের বাপ চাচারা অনেকে মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের অনেকেই আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু আমরা আজকে বাস্তবে যা দেখছি। একটু যোগ করি স্যার, তাহলে ভারতের এই দ্বিচরিত্রতা এটা এখনকার তো না, এটা তো তাহলে অনেক কাল আগে থেকে চলে আসছে। এবং ভারত কখনোই আমাদের দেশকে স্থিতিশীল থাকতে দেবে না। ভারত কখনোই এদেশের যুব সমাজকে স্বাবলম্বী হতে দেবে না, কখনোই সুশিক্ষিত হতে আমাদেরকে দেবে না।
যা কারণ আমরা যদি সুশিক্ষিত হয়ে যাই, আমরা যদি নিজের পায়ে দাঁড়িয়ে যাই, তাহলে ভারতের মার্কেট বন্ধ। ইতিমধ্যে ভারতের যে পশ্চিমবঙ্গ, আপনি দেখেন একটা স্বাস্থ্যখাত, বাংলাদেশের এই 54 বছরে একটা ভালো হাসপাতাল হলো না। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীদের চোখে একটু সমস্যা হলে ইন্ডিয়া চলে যান, ইংল্যান্ড চলে যান, কানাডা চলে যান, সিঙ্গাপুর চলে যান। কেন? আপনারা যদি এতই দেশকে উন্নত করে থাকেন, আমার বক্তব্য এরকমেরই, এবং আমি আমার লেখায় বলেছি, এবং আমি আমার ছাত্রছাত্রীর ক্লাসে বলে থাকি যে আমরা যদি এতই ভালো হই, আমরা যদি এতই সফল হই, রাজনীতিবিদ হই, সফল রাষ্ট্রনায়ক হই, তাহলে সে কই বিশ্বমানের একটা হাসপাতাল কেন আমরা তৈরি করতে পারছি না? বলেন, বিশ্বমানের কেন আমাদের দেশে বিদেশ থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে না, উচ্চশিক্ষা গ্রহণ করতে আসে না? আমরা কেন প্রতি বছর শত শত ছেলেমেয়ে, হাজার হাজার ছেলেমেয়ে এদেশ থেকে চলে যাচ্ছে আশাহারা হয়ে, আশাহত হয়ে, যে এদেশের ভবিষ্যৎ অন্ধকার? এর মূল কলকাঠি নাড়াচ্ছে ভারত। কখনো আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে দেবে না, আমাদের স্বাস্থ্য খাত কখনো স্বাবলম্বী হতে দেবে না, আমাদের সংস্কৃতি। দেখেন, আমার ছোট্ট একটা বাবু, আমি সেদিন দেখেছিলাম, ছোট্ট একটা বাবু তার মাকে বলছে, মা তোমার বিয়ে হয়েছে? তো বলছে কেন হয়েছে? তাহলে কার সাথে হয়েছে? তোমার বাবার সাথে। তো তোমার মাথায় সিঁদুর কই? তার মানে কি, একটি কচি শিশু সে কালচারালি মানে কী হয়ে গেছে, দাস হয়ে গেছে। তো সুতরাং অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি যেটা, সেটা কিন্তু আমাদের করছে ভারত। এই অবস্থায় আমাদেরকে তারা ভালো হতে দিবে না, ভালো থাকতে দিবে না। তবে আমাদের বড় আশা, বাংলাদেশে 6 কোটি তরুণ আছে, 6 কোটি, যেটি একটা বড় দেশেরও জনসংখ্যা নয়। সুতরাং এই 6 কোটি তরুণ যুব সমাজ আমাদের একটা আশার প্রাণ সৃষ্টি করেছে। স্যার, যে আশার প্রাণের কথা যখন বললেন, আমরা তো 5ই আগস্টের পর ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান দেখলাম। এরপর তো আমরা আসলেই চেয়েছিলাম সুন্দর স্বপ্নের একটি বাংলাদেশ আমরা পাবো, এবং সেই পথেই যখন আগাচ্ছে, এখন যেই সময়ে এসেছে, এই সময় এই ছাত্ররাই কিন্তু নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো। তারাও কিন্তু দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করছেন। বিষয়টাকে একটু ঘোলাটে হয়ে গেল না? হ্যাঁ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমিও ভাবছি। তো বিষয় হলো, তরুণ ছাত্র সমাজ, আপনি বলছেন অভ্যুত্থান, আমি অভ্যুত্থান মনে করি না। এটা একটি বিপ্লব। নিঃসন্দেহে যে প্রধানমন্ত্রী বলেছিল যে আমার, তার সাঙ্গপাঙ্গরা বলেছিল যে আমার প্রতি সেকেন্ডে 1000 গুলি চলবে, তার মানে 5 বছরের গুলি শেষ হবে না। তারপরেও কিন্তু ছাত্র জনতার প্রবল প্রতিরোধে একটা সরকার পালিয়ে গেছে। মানে কি, এটা কিন্তু বিপ্লব। অভ্যুত্থান মানে কি, যে তোমরা চাচ্ছ, ঠিক আছে আমি সরে গেলাম, ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিলাম, অথবা আমি সরে গেলাম, একটা নির্বাচন দিলাম, যে ক্ষমতা আসলে আসুক, আমি নিরাপদে থাকলাম দেশে। এটাকে বলা হয় কিন্তু অভ্যুত্থান। আর এটা কিন্তু বিপ্লব। ছাত্র জনতার প্রবল, খালি হাতে কিন্তু প্রবল প্রতিরোধের মুখে সে তো মানে সে তো পদত্যাগ করেছেই, এবং দেশ থেকে পালিয়ে গেছে, এবং তার মন্ত্রী পরিষদ, তার এমপি, তার আত্মীয় স্বজন যারা, সবাই কিন্তু পালিয়েছে। এটা কিন্তু একটা গণবিপ্লব, এবং ছাত্রদের মাধ্যমে, গোটা জাতির মাধ্যমে এই ছাত্ররা নেতৃত্ব দিয়ে এই বিপ্লবটা সাধন করেছে। এখন ওই আবারও বলছি, এই একটি ছোট্ট দেশে যে আমলারা রয়ে গেছেন, যে আর্মিরা রয়ে গেছেন, সিনিয়র জেনারেল যারা আছেন তারা, এবং বিভিন্ন ধরনের যে বাহিনীগুলো আমাদের দেশে আছে, অর্থাৎ প্রশাসনিক যত যে মানে সেক্টরগুলো আছে আমাদের, এই সেক্টরগুলোতে কিন্তু দীর্ঘ 17 বছর যাবৎ তাদের অনুগত লোক এখনও নিযুক্ত রয়েছে। স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনূসকে চায় না। এই বিপ্লবের বিরোধী ছিল, তখন প্রকাশ্যে বিরোধী ছিল। এখন তারা ঘাপটি মেরে চুপ করে বসে আছে, এবং তারা ষড়যন্ত্র করছে কিভাবে এই ছাত্রদের এই অর্জিত বিপ্লবকে ধ্বংস করা যায়। এবং তারা কিন্তু বসে নেই। আমরা দেখেছি যে শেখ হাসিনার পলায়নের পর এদেশে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আসার পরে অসংখ্য বিপ্লব সাধিত, মানে অসংখ্য মানে স্লোগান, অসংখ্য কি বলা যায় এটাকে, শুরু হয়েছিল, প্রতিবাদ শুরু হয়েছিল, এটাকে বলে প্রতি বিপ্লবের চেষ্টা শুরু করা হয়েছিল। তো প্রত্যেকটি চেষ্টা গভর্নমেন্ট খুব সুচারুরূপে এটা নিয়ন্ত্রণ করেছে।
কিন্তু তারা কিন্তু চুপ করে নেই, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস যাতে ব্যর্থ হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তাকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালাচ্ছে। ছাত্রদের দিয়ে আমি আশাবাদী এই কারণে যে দেখেন একটা, আপনি বলছেন কী কী পরিবর্তন হয়েছে, একটা বড় পরিবর্তন হয়েছে এটা দেখার মতো। সেটা হলো যে নাহিদ ইসলাম, আমি তাকে স্যালুট জানাই। আমি তার চেয়ে 20 বছরের সিনিয়র, কিন্তু তাকে স্যালুট জানাই এই কারণে যে ইচ্ছা করলে আরও 1 বছর থাকতে পারতেন, নির্বাচন হওয়া পর্যন্ত তো ক্ষমতায় থাকতে পারতো এবং রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সে কিন্তু ভোগ করেছে, ভোগ করে করতে পারতো, আরও পারতো। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে মানে তার যে সে যে একটা ইতিহাস সৃষ্টি করলো সেটা হলো যে সে গণভবন সচিবালয় থেকে পদত্যাগ করে খালি পায়ে মানে পায়ে হেঁটে চলে এসেছে। এটা কিন্তু একটা বড় পরিবর্তনের আলামত। হবে কিনা জানি না, আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, এটা কিন্তু একটা পরিবর্তন। এবং সে ক্ষমতায় না থেকে জনগণের কাতারে এসে দাঁড়িয়ে একটি আন্দোলন করে একটি সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা দেখিয়ে দিয়ে গেল কিন্তু সে। তো আমরা আশাহত নই, আশা করি তারা ভালো কিছু করবে। স্যার, এই যে নতুন একটি দল এসছে, আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি, এখন তো একটি রাজনৈতিক দল শূন্য, বাংলাদেশে বড় 2টি রাজনৈতিক দল ছিল এবং আরও কিছু ছিল, আওয়ামী লীগ ছিল, সেটি তো এখন তারা তো নেই। যে নতুন দল আসছে তারা কি রাজনৈতিক শূন্যতা পূরণ করতে পারবে? দেখুন, ছাত্ররা প্র্যাকটিক্যালের চেয়ে ইমোশনাল একটু বেশি। কারণ স্যার কেন বলছি যে একটি রাজনৈতিক দল চালানো কিন্তু মুখের কথা না, কারণ আপনি একদম তৃণমূল থেকে একদম ওপর পর্যন্ত আপনি আপনার নেতাকর্মীদের সাথে জনগণের যে সখ্যতা, মেলবন্ধন, এই বিষয়গুলো কিন্তু সময়ের পর সময় যাবার পর কিন্তু তৈরি হয়। নতুন একটি দল এসেই খুব দ্রুত যদি নির্বাচন হয়ে যায়, যেটা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেক্ষেত্রে তারা সময় কিন্তু কম পাবে। আবার মানুষের চাহিদা বা ভালোবাসার জায়গাও কিন্তু তাদের উপরেই থাকবে, কারণ তারা যে বিপ্লবের কথা বলছেন বা আমরা বলছি, সেই বিপ্লব কিন্তু তারাই শুরু করেছে। সেই জায়গা থেকে তারা কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি উল্টা। 3 জন যুবকও না, তরুণ, এরা এখনো সেইভাবে যুবক হয়ে ওঠেনি। আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম, এরা 3 জন রাষ্ট্র মানে মন্ত্রণালয় পরিচালনা করেনি, করেছে কিনা? করেছে তো। হ্যাঁ, 2 জন এখনো বর্তমান রয়েছে, একজন তো পদত্যাগ করলো। তো যারা মোস্ট সিনিয়র, যাদের বয়স 70-80 হয়ে গিয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার বয়স 84 পার হয়ে গেছে, তো তারা যেভাবে চালাচ্ছেন, এই 3 জন সেভাবে চালাচ্ছেন কিনা? চালাচ্ছেন। কোনো সমস্যা তো হচ্ছে না মনে হয় হচ্ছে না। ভিতরে বাহ্যিকভাবে আমরা দেখছি যে ওই স্বরাষ্ট্র কিছু নেগেটিভ কথা থাকতেই পারে, এটা সবার বিরুদ্ধে আছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আছে, আইন উপদেষ্টার বিরুদ্ধে আছে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আছে, আবার নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধে কম আছে, আরো বরং কম আছে আমি মনে করি। তো আমার ধারণা যেটা, সেটা হলো যে আগামী নির্বাচনে আপনি হয়তো পরবর্তী প্রশ্ন হয়তো করবেন আপনি এরকম যে কোনো জোট হবে কিনা। আমার কাছে বাংলাদেশের ইতিহাসে এরকমই জোটবদ্ধ নির্বাচন হয়, তা আমার কাছে মনে হচ্ছে বিএনপি চেষ্টা চালাচ্ছে একটা জোট করতে, তার নেতৃত্বে সবচেয়ে বড় জোট হবে। যদিও বিএনপি ছাড়া সব দলগুলো ছোট ছোট, এক দলের এক নেতাও নেই এমন একটা দলও আছে। সারা দেশে যাদের কোনো নেতা নেই, একটাই নেতা, এরকম একটি জোট হবে বিএনপি নেতৃত্বে, এবং শোনা যাচ্ছে সেটা মনে হয় 19টি দল। এরপরে দ্বিতীয় প্রধান যেটা জামাত ইসলামী, তার নেতৃত্বে সম্ভবত 11টা বা 15টা দল, ইসলামী দলগুলো সহ একটা জোট হবে। আর ছাত্রদের দ্বারাও একটা জোট হবে, সেটাও হয় 11টা বা 15টা। জামাতের মাধ্যমে হয় 11-15, আর নয় ছাত্রদের মাধ্যমে 11টা বা 15টা দল নিয়ে একটি জোট হবে, এবং এই 3টি জোট হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ছাত্ররা কিন্তু এখন অনেক মানে ইন্টেলেকচুয়াল, অনেক। তা না হলে আপনি দেখেন, এই যে 17 বছর ধরে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল, জামাতের মতো একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে কিছু করতে পারলো না। তারা কিন্তু, এই ছাত্ররাই কিন্তু একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি তারা ভালো কিছু করতে পারবে, আমার বিশ্বাস ভালো কিছু করতে পারবে। স্যার, শেষ পর্যায়ে চলে এসেছি, আর কয়েকটি প্রশ্ন করতে চাই। নির্বাচন যেহেতু ইসি বলছেন যে ডিসেম্বর বা জুলাইয়ের মধ্যে নির্বাচন,
আওয়ামী লীগের কি কোনো সম্ভাবনা আছে বা এই নির্বাচন নিয়ে বুঝেছি আপনার কথা। দেখেন, নির্বাচনটা এত তাড়াহুড়োর কারণ কি? আমি ব্যক্তিগতভাবে নির্বাচন তাড়াতাড়ির পক্ষে নয়। কারণ হলো, প্রথমত হচ্ছে যেভাবে শিশু কিশোরদের হত্যা করেছে, তাদের বিচার হওয়া, শুধু বিচার হওয়া না, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকেও মানে আইনি লড়াই করতে সুযোগ দেওয়া উচিত। মনে করুন, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া উচিত। এই বিচারটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য তাদেরকে আইনি লড়াই করতে দিতে হবে। আপনি ভাবতে পারেন, এত বড় একটি গণহত্যা যেটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, এখানে আর কোনো প্রশ্ন নেই। এটা যে গণহত্যা, এটা জেনোসাইড, এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অলরেডি। সুতরাং এই যারা খুনের সাথে জড়িত, তাদের বিচার হওয়া, অন্ততপক্ষে বিচারের রায় হওয়া প্রয়োজন। অন্ততপক্ষে বিচারের রায় হওয়া প্রয়োজন। কার্যকর হওয়া সেটা পরবর্তী গভর্নমেন্ট আসলেও করতে পারবে, বাট বিচারের রায়টি হওয়া প্রয়োজন এবং কিছু কিছু কার্যকর হওয়া প্রয়োজন। এরপর হচ্ছে আপনার স্থানীয় যে নির্বাচনগুলো আছে, এটা হওয়া উচিত। মানে কি আপনি কি বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত? অবশ্যই। আমি এত নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছি কেন? কারণটা কি? আমার তো মনে হয় যে আমি বুড়ো হয়ে গেছি, জীবনে আর কোনো দিন নির্বাচন করতে পারবো না। শেষবারের মতো একটি এমপি হতে চাই, শেষবারের মতো একটু মন্ত্রী হতে চাই, শেষবারের মতো একটু ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাই। কিন্তু স্যার, অনেকেই তো বলছেন যে নির্বাচন না দেওয়ার কারণে যে দেশের যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, সেটি নির্বাচন না দেওয়ার একটি বড় কারণ। আমি এই অস্থিতিশীলতার ভিতর দিয়ে নির্বাচন হবে কীভাবে, সুষ্ঠুভাবে হবে কীভাবে? আমি মনে করি স্থানীয় প্রশাসন শক্তিশালী হওয়ার পর জাতীয় নির্বাচন হলে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া সম্ভব হবে, আমি মনে করি। স্যার, আমরা আজকের আয়োজন শেষ করব। শেষ একটি প্রশ্ন করে আপনার কাছে, আগামীর বাংলাদেশকে স্যার কেমন দেখতে চান? আগামী বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত, তারপরে হচ্ছে আপনার সুন্দর একটি শিক্ষা নীতি তৈরির মাধ্যমে বাংলাদেশ একটি নেতৃত্বদানকারী উপমহাদেশ, বিশেষ করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে শিক্ষায়, সাহিত্যে, রাজনীতিতে, সংস্কৃতিতে, অর্থনীতিতে। একটি সুন্দর বাংলাদেশ এবং কি বলবো, কারো উচ্ছিষ্টভোগী যাতে আমরা না হই, একেবারে স্বাবলম্বী, স্বাধীন, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো, এবং আমাদের মূল্যবোধ ইসলামী মূল্যবোধ কে আমরা সামনে রেখে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। এরকম একটি সুন্দর এবং স্বাধীন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি, এবং সেটা আমাদের 6 কোটি তরুণ আছে, এই তারুণ্যের মাধ্যমেই সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। স্যারের কাছ থেকে আমরা চমৎকার কিছু কথা শুনলাম। স্যার যেমনটি বলছিলেন, আমরা ঠিক সেরকম সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। প্রিয় দর্শক, আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।